লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে বের হয়েছেন। শেখ হাসিনা সরকার তার জীবনের নানান অধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেয়নি। তার জীবনের এমন কিছু অধ্যায় আছে যা এখনও কোনো মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করতে পারেনি। লুৎফুজ্জামান বাবরের সাহসী জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনি যদি লুৎফুজ্জামান বাবরকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান তবে কমেন্টে লিখুন #বাবর। জানুন তার জীবনের সত্যিকারের অধ্যায়। লুৎফুজ্জামান বাবর 1958 সালের 10 অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে ঢাকার মগবাজারে। পিতা একে লুৎফর রহমান ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তার মাতা জোবাইদুর রহমান ছিলেন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই তার মধ্যে নেতৃত্বের প্রবণতা দেখা গিয়েছিল, যদিও শোনা যায় তিনি পড়াশোনায় বিশেষ ভালো ছিলেন না। কেউ কেউ দাবি করেন তিনি মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেননি। আবার অন্য সূত্রে জানা যায় তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং ধীরে ধীরে তারেক রহমানের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তার এই ঘনিষ্ঠতার ফলেই তিনি দ্রুত বিএনপির নেতৃত্বে প্রভাবশালী হয়ে ওঠেন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে তার পদক্ষেপগুলো তাকে আলোচনায় নিয়ে আসে। তার উদ্যোগে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, যা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তার সময়ের কর্মকাণ্ড নিয়ে বিতর্কও কম ছিল না। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাটে 10 ট্রাক অস্ত্রের একটি চালান ধরা পড়ে। তদন্তে জানা যায় এই অস্ত্রগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের কাছে পাঠানোর জন্য আনা হয়েছিল। এই ঘটনায় লুৎফুজ্জামান বাবরের নাম সামনে আসে। অভিযোগ ওঠে তিনি 7 সিস্টার্স নামে পরিচিত ভারতের 7টি রাজ্যে বিদ্রোহ উস্কে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। ভারতের অভিযোগ ছিল বিএনপি সরকারের সময় এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সক্রিয় সমর্থন দেওয়া হচ্ছিল। 2010 সালের 3রা অক্টোবর 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2018 সালে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। এই মামলায় বাবরের সংশ্লিষ্টতা এবং পরিকল্পনা আজও বাংলাদেশের রাজনীতিতে একটি বিতর্কিত বিষয়। 1992 সালে লুৎফুজ্জামান বাবর তাহমিনা জামান শ্রাবণীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে রয়েছে একটি পুত্র ও একটি কন্যা সন্তান। বাবর তার পরিবারের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন বলে তার ঘনিষ্ঠরা জানান। তবে রাজনৈতিক ব্যস্ততা এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট জটিলতা তার পারিবারিক জীবনে প্রভাব ফেলেছে। নতুন জীবনে বাবর এখন কারামুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন। তার জীবনে এখন আর কোনো বাধা নেই। বাবর 2025 সালের জানুয়ারির 16 তারিখে মুক্ত হয়েছেন। লুৎফুজ্জামান বাবর তার সময়কালে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার মধ্যে একটি বিখ্যাত উক্তি "উই আর লুকিং ফর শত্রু" আজও অনেকের মনে গেঁথে আছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন তার শারীরিক গঠন, চুলের স্টাইল এবং ইংরেজি বলার অদ্ভুত ধরন তাকে আলোচিত করে তুলেছিল। লুৎফুজ্জামান বাবরের সময়কালে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে 10 ট্রাক অস্ত্র মামলার পর ভারতীয় সরকারের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে সে সময় যদি অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে 7 সিস্টার্স রাজ্যগুলোতে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে পারত। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবন যেমন উত্থান পতনের সাক্ষী, তেমনি তার কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় তার জনপ্রিয়তা যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি আবারও কারামুক্ত হয়ে তার জনপ্রিয়তা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের থেকেও তুঙ্গে। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তার জীবনের কোনো ইতিহাস বা কোনো তথ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেয়নি শেখ হাসিনা। একের পর এক নাশকতার মামলা দিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার।
ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন একটি বিতর্কিত চরিত্র হিসেবে, যার জীবনের গল্প বাংলাদেশ রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।